আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আসাম ক্রিকেট সংস্থার অধীনে জেলাভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহে। এ ব্যাপারে প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। টুর্নামেন্টের পর শুরু হবে টি-20 প্রতিযোগিতা। এ নিয়ে আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব দেবব্রত পাল জানালেন, নমস্কার। আমরা লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার এখন আমাদের তো ক্রিকেট মৌসুম চলছে। মৌসুমে আমাদের ক্রিকেটের যে ডোমেস্টিক যেটা ক্রিকেট লিগ নকআউট হয়, যেটা লিগ কাপ নকআউট, সেই নকআউটটা এখন চূড়ান্ত পর্যায়ে চলছে খেলা। তারপরে আমাদের এখন যে এপিজি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বারা পরিচালিত আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের সেই আমরা লিগটা বন্ধ রেখে সেই পিসিসি, কারণ সেটা গাইডলাইন মতে যেটা একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে শেষ করতে হয়। তার জন্য আমরা লিগটা বন্ধ করে আমরা আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপটা টুর্নামেন্টটা করছি। সেটা প্রায় শেষের পথে, শুধু ফাইনালটা বাকি হয়েছে। সেটা 3 তারিখ এবং 4 তারিখ ফাইনাল হবে। এবং তারপরের দিন থেকে আবার আমাদের যে জেনারেল লিগ যেটা, সেই লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল, এই 7টা ম্যাচ বাকি আছে, সেটা হবে। তারপরে আমাদের একটা টি-20 একটা টুর্নামেন্ট আমরা করার একটা ইচ্ছা আছে, যদি ওয়েদার ঠিক থাকে। মানে তখন যদি বৃষ্টি টিষ্টি না আসে, মানে মার্চ মাসে আসে, তো আমরা একটা প্রোগ্রাম আছে যে টি-20 করব। বর্তমানে যে টুর্নামেন্টটা চলছে সেটাতে কতটি দল অংশগ্রহণ করেছে? বর্তমানে এপিসিসি যেটা চলছে সেটাতে 8টা দল আমাদের। সেটা 8টা বা 10টা দল হতে হয়, যেটা গাইডলাইন মতে। সেটা পুরোটাই আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের গাইডলাইন মতে হয়, তাদের যে গাইডলাইন দিয়ে দেয়। এবং সেটাতে এবার যে চ্যাম্পিয়ন হবে, ডিস্ট্রিক্ট লেভেলে যে চ্যাম্পিয়ন হবে, সে শুধু পেত আগে 1 লাখ টাকা। এবার সেটা হয়েছে যে চ্যাম্পিয়ন হবে সে পাবে 2 লাখ টাকা, এবং যে রানার্স আপ হবে সে পাবে 1 লক্ষ টাকা। এবং চ্যাম্পিয়ন যে টিম হবে সেই টিমটাই শুধু যাবে জোনাল নেক্সট পর্যায়ে, জোনাল পর্যায়ে গিয়ে খেলার সুযোগ পাবে। এটা কত বছর থেকে চলছে? এটা 8 নম্বর বছর। এখন যেটা হচ্ছে এটা 8 প্রিমিয়াম ক্লাব চ্যাম্পিয়নশিপ। এই যে 8 বছর, আর সেটা আসামের মধ্যে বেশ আলোড়ন জাগিয়েছে। সেটা থেকে অনেক প্লেয়ার বেরিয়ে আসছে। সেটা খুব এই টুর্নামেন্টটাই মানে আসামের এখন অনেক গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হয়ে গেছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এই টুর্নামেন্টে করে থাকে। তো এই যে মানে লক্ষ্মীপুরে বিশেষ করে এই টুর্নামেন্টটা হচ্ছে 8 বছর থেকে, এখন পর্যন্ত কিছুটা হলেও লাভবান হয়েছে কি ক্রিকেটাররা, বা আশার আলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা থেকে ভালো ভালো প্লেয়ার আমরা, মানে যে টিম 8টা টিমকে আমরা সুযোগ দিই, সেটা প্রত্যেকটা ডিএসএর এরকম বেস্ট 8টা, সবচেয়ে ভালো 8টা টিম সেই টুর্নামেন্টে অংশগ্রহণ সুযোগ পায়। এবং সেটা থেকে ভালো প্লেয়ারের পারফরমেন্সটা সেটা রেকর্ড হয়। এবং তারা পরবর্তী পর্যায়ে জুনিয়র রাউন্ড খেলুক না খেলুক, তারপরেও বিভিন্ন আসামের স্টেট টিম যখন হয় তখন তাদেরকে ডাকা হয়। যারা পারফরমেন্স ভালো তাদেরকে ডাকা হয় বিভিন্ন ক্যাম্পের জন্য, কোচিং কাম সিলেকশন ক্যাম্প, যেটা হয়ে থাকে স্টেট লেভেলে, 19 বলুন বা এই সিনিয়র লেভেলে। এছাড়া আপনারা যে শুরু করতে চলেছেন টি-20, সেটা কি প্রথমবার হচ্ছে না আগেও হয়েছে? না, আগেও হয়েছে। এই বছর আমরা শুরু করতে চাই অন্য একটা ফরম্যাটে। শুধু মানে যেমন যেভাবে আপনার এই শিলচরও বিপিএলও হয়ে থাকে, বা যেমন আমরা আইপিএল এর ইয়েটা আর কি কিছুটা ফলো করে করতে চাই। যে আমরা 8টা টিম নেবো, 8টা টিম আমরা সিলেকশন করবো, 8টা টিমের 8 জন ফ্র্যাঞ্চাইজিস থাকবে এবং ওরা টিম বানাবে, মানে প্লেয়ারদেরকে নিতে পারবে। সেটা এই অকশনের মাধ্যমে। তখন প্লেয়াররাও কিছু পয়সা পাবে, এবং ক্লাবগুলাও একটা টিম ভালো দল বানাতে করবে, এবং টুর্নামেন্টটাও খুব আকর্ষণীয় হবে। এটা কি লক্ষ্মীপুর ভিত্তিক নাকি কাছাড় জেলার যে কোনো দল? আমরা লক্ষ্মীপুর ভিত্তিক রাখবো না, সেটা আমরা লক্ষ্মীপুরের বাইরেও নিয়ে যাবো। যেমন যদি শিলচর থেকে একটা টিম আছে, উদারবন থেকে একটা টিম দেবো, এরকম লক্ষ্মীপুর থেকে একটা টিম, বা লক্ষ্মীপুর থেকে 2-3টা টিম থাকবে। সোনাই থেকে যদি আসে সোনাই থেকে ওরা, এরকম আমরা একটা মানে মোটামুটি, তবে ডিস্ট্রিক্ট লেভেলও না, বরাকভ্যালি লেভেলও না, সেটা আমরাই করে দেবো।
এই টি-20-তে একটা দলে কি বাইরের কোনো খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে? হ্যাঁ, পারবে। বাইরে থেকে? আসামের হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, যদি কেউ আসামের যে কোনো প্লেয়ারকে নিয়ে টিম বানাতে যায় পারো, অংশগ্রহণ মানে সে পারবে। তবে গাইডলাইন মতে নিশ্চয়ই হয়তো স্থানীয়দের সুযোগ থাকাটা। স্থানীয়দের তো সুযোগ থাকবে, তখন থাকবে কি, তখন থাকবে হয়তো বাইরের যদি মানে বরাকভ্যালির বাইরে বাইরে হয়তো আমরা সুযোগ দেবো, বরাকভ্যালির বাইরে 2জনকে নিতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। বাকি বরাকভ্যালির ডিস্ট্রিক্টের বাইরে হয়তো স্থানীয় 2জনকে খেলোয়াড়রা নিতে যাতে পারবে। বঞ্চিত না হয়। না, লোকাল তো থাকবে, লোকাল তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যেমন আমরা হয়তো ডিস্ট্রিক্টের ভিতরে বলবো 15 জনের টিম বানাতে, ডিস্ট্রিক্টের ভিতরে হয়তো 10 জন ডিস্ট্রিক্টের ভিতরে থেকেই নিতে হবে, কাছাড় ডিস্ট্রিক্টের ভিতর থেকে। আরো 3জন হয়তো বরাকভ্যালি ডিস্ট্রিক্টের বাইরে থেকে নিতে হবে, মানে বরাকভ্যালি ভিত্তিক। আরো 2জন হয়তো আচ্ছা ঠিক আছে, আরো বড় প্লেয়ার যদি সে রঞ্জি প্লেয়ার আনুক বা যেই আনুক, মানে স্টেট লেভেল থেকে প্লেয়ারও আনতে পারে। তো সেটা সুযোগ খুবই কম, 2টা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ, তাহলে এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে একটা খেলোয়াড়দের মধ্যেও একটা মানে উৎসাহ ভালো, হবে। হ্যাঁ, এবং হ্যাঁ, ভালো খেলার একটা সুযোগ পাবে। হ্যাঁ, হ্যাঁ, দর্শকরাও ভালো টুর্নামেন্ট দেখার সুযোগ পাবে। সব মিলিয়ে সুযোগ হবে। ক্রিকেটের জনপ্রিয়তাতে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা দেখছি সেটা উম, কিরকম আরো সুন্দরভাবে করা যায়। তো সেটা সেইরকম একটা প্ল্যানিং আমাদের চিন্তাধারা চলছে। হ্যাঁ। যখন এই যে 2টা টুর্নামেন্ট এখন যেটা আছে এইটা শেষ। হাইলাকান্দি জেলা তথা বরাক উপত্যকার গ্রামাঞ্চলে ফুটবল খেলার বর্তমান নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্রীড়া সংগঠক মৃণালকান্তি সিনহা বললেন, নমস্কার জানাচ্ছি। আপনি প্রশ্ন করেছেন যে ফুটবল খেলার সম্বন্ধে, বিশেষ করে বরাক উপত্যকা। দেখেন, বরাক উপত্যকা আসামের মধ্যে এক খেল প্রিয় একটা জায়গা। এই বরাক উপত্যকার জনসাধারণের মধ্যে ফুটবলটা খুবই প্রিয় খেলা। প্রথমে আমি কিছু কথা আমি বলছি, যেমন আমাদের বরাক উপত্যকাতে লক্ষ্মীপুর আছে, আমাদের শিলচর ডিএসএ আছে, এবং করিমগঞ্জ আছে, হাইলাকান্দি ডিএসএ আছে। কিন্তু আমি এই ডিএসএ গুলোর প্রত্যেকটা প্রত্যেক বছর লিগ হয়, সুপার লিগ হয়, ফার্স্ট ডিভিশন হয়, সেকেন্ড ডিভিশন হয়। কিন্তু এইগুলা খেলাতে অ্যাকচুয়াল গ্রাম থেকেই ছেলেরা যায়। গ্রামের ছেলেরাই ফার্স্ট ডিভিশন খেলে, সেকেন্ড ডিভিশন খেলে, এবং সুপার ডিভিশনও খেলে থাকে। এখন বর্তমানে আমি দেখছি শহরের মধ্যে ফুটবল খেলাটা আমি দেখছি কিছু একাডেমি আছে, এইগুলোর দ্বারা কিছু উপকৃত হচ্ছে, কিন্তু সেইভাবে হচ্ছে না। গ্রামের ছেলেরা দেখুন কঠোর পরিশ্রম করে, মানে আদা মাঠে খেলে বা কিছু পরিশ্রমটা বেশি করে গ্রামের ছেলেরা। সেহেতু শহরে যখন যায় লিগ খেলে, তখন মানে ভালো ভালো যেগুলা কোচ থাকে ওনাদের পরামর্শে অনেক সময় এই গ্রামের ছেলেরা বা এই ট্যালেন্ট গুলো এগিয়ে যেতে পারে। কিন্তু কথা হলো, আমাদের এই ডিএসএ 4টি আছে আমাদের বরাক উপত্যকায়। এই ডিএসএ 4টির সংস্থার মানে বিশেষ ভূমিকা থাকতে হবে। বিশেষ করে আসামের মধ্যে কোকরাঝার, গৌহাটি এবং শিলচর, কার্বি আংলং, এই জায়গাগুলো থেকে সব থেকে ভালো ফুটবলার তৈরি হয়। বর্তমানে আমাদের শিলচর কিছুটা পিছিয়ে আছে। শিলচর থেকে লক্ষ্মীপুর একটু এগিয়ে আছে। যেমন বর্তমানে লক্ষ্মীপুরের ল্যান্ডরুল এফসি, যেটা 13 বছরের, হ্যাঁ 13 বছরের ছেলেগুলো আসাম চ্যাম্পিয়ন হয়েছে। ওরা এখন ন্যাশনাল খেলবে। আমিও ঠিক সেইভাবে আমি তৈরি করতেছি এখন বর্তমানে। 10, 11, 13, 12 বা 13, 14, 15, 16, 17, 18 এইরকম মোটামুটি
আমি 24-এর ভেতরে আমি প্রচুর ফুটবলার তৈরি করেছি। হাইলাকান্দিতে কতজন, কেমন চলছে, নতুনরা উঠে আসছে কি? হাইলাকান্দিতে বিশেষ করে নতুনরা সেইরকম আসছে, কিন্তু একটু স্লো। আচ্ছা আচ্ছা। সেই দিকটা একটু মানে প্রতিভা আছে হাইলাকান্দিতে, প্রতিভা নেই এমন কথা নয়, হুম প্রচুর প্রতিভা আছে, কিন্তু হাইলাকান্দিতে মানে সেরকম পরিকাঠামো নেই যে হাইলাকান্দির ফুটবলটা এগিয়ে যাবে। হুম 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 একটি মাত্র স্টেডিয়াম আছে, হুম হুম। ফিল্ড খুব কম আছে, খেলার মাঠ খুব কম আছে এই ডিস্ট্রিক্টে। পরিকাঠামোগত অভাব রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটার কারণে ট্যালেন্টের অভাব নেই। তাছাড়া এই যে কাটাখাল, পাঁচগ্রাম এইসব অঞ্চলে কিছু কিছু খেলা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, হয়ে থাকে। বিশেষ করে আমাদের যেটা 5 গ্রামে আছে, যেটা ছোট মাঠ আছে, হুম 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 প্রতি বছর নিজাম উদ্দিন সাহেব টুর্নামেন্ট করে, কিন্তু সেই টুর্নামেন্টে লোকাল ছেলেরা সেভাবে উঠে আসতে পারে না, হুম 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 সব বাহিরের ছেলেরাই খেলে। কিন্তু এই টুর্নামেন্টটা করে মানুষের আনন্দ দান করা ছাড়া কিছু নয়। হুম 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 আমার নিজস্ব ব্যক্তিগত একটা কথা আছে, হুম সেটি হলো যে আমার গ্রামের ছেলেরা খেলতো হুম 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 কমসে কম, সেই টুর্নামেন্টে বাইরে থেকে প্লেয়ার নিয়ে এসো, 4টে করে নিয়ে এসো, চারজন করে প্রতি দলে 4জন, এইরকম যদি ফরম্যাট কমিটি যদি এইরকম ফরমেশন বানিয়ে থাকে, তাহলে কি হবে, হুম গ্রামের ছেলেরা ওই যে ভালো ফুটবলারদের খেলা দেখে দেখে হুম হুম এগিয়ে যাবে। খেলা দেখেও শেখা যায় আজকাল। হুম 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 এটা আমি নিজেই একজন কোচ আছি, তো আমি অনেক সময় আমার ইন্টার ডিস্ট্রিক্টের দল নিয়ে যাই, তখন আমি কি করি, আগামী দিন আমার আমার দলের খেলা, আমি সেই দিন কি করব, ঠিক মানে কিছুক্ষণ পরে আমি মাঠে নিয়ে যাই, যেমন হুম ঠিক 4টে সময় গিয়ে একটু প্র্যাকটিস করাই, তারপর অন্যের যদি খেলা থাকে ওইগুলো আমরা দেখি। খেলাটা দেখেও অনেক কিছু শেখা যায় আর কি। হুম। তাছাড়া মেয়েদের ফুটবল প্রশিক্ষণ চলছে কি হাইলাকান্দিতে? মেয়েদের ফুটবলটা ইন্দ্রজিৎ সিনহা কিছু কিছু ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছে অন্য মানে কোচের সহায়তায়। হুম হুম আমি এই কয়েকদিন যোগাযোগ করতে পারছি না। হুম আমি শুধু আমার চেঙ্কুরিতে কিছুটা 4-5টা মেয়েকে আমি প্রশিক্ষণ দিচ্ছি, হুম হুম হুম। ওইটাই আর কি। সব মিলিয়ে বলা যায় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল রয়েছে আগামীতে। হ্যাঁ, কেন হবে না, ফুটবলের তো ওমেন্সে আইএসএল এর মতো আহ, মেয়েদের ফুটবলও হবে অল ইন্ডিয়া লেভেলে, এরকম একটা খবর শুনেছি আর কি। হুম হুম শ্রীভূমি জেলায় ফুটবল নিয়ে আজ এক সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সদস্য কমলেশ ভট্টাচার্য জানালেন, ফুটবলের ব্যাপারটা দেখুন, ফুটবল যখন ফুটবল আর করিমগঞ্জ মানে বর্তমানে শ্রীভূমি, এই দুটো সমার্থক হয়ে যায় অনেক সময়। কারণ এই জেলা থেকে এক সময় অনেক দিকপাল ফুটবলেরা বেরিয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন মাঠে দাপিয়ে বেরিয়েছে। যেরকম আমি দু একটা নাম বলবো, আপনারা জানেন যে সাধন দাস, এরপরে সতীশ দাস, তারপরে অরূপ দাস, দেবাশিস রায়, এই জাতীয় ফুটবলাররা পুরো ভারতবর্ষ কাঁপিয়েছে একসময় এবং বেশ প্রথিতযশা ফুটবলার হিসাবে এদের সুনাম ছিল একসময়। এরা এই জেলা থেকেই খেলা শিখে গেছে এবং এই জেলা থেকেই বেরিয়ে গেছে। তার পরবর্তী সময়ে আমাদের বর্তমানে যিনি ফুটবলের সেক্রেটারি আছেন আমাদের মৃণালকান্তি দাস, উনিও সন্তোষ ট্রফি খেলেছেন এবং পান্তু আমাদের বিশ্বজিৎ দাস, উনিও ত্রিপুরার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। এরা পরবর্তী সময়ে এরা ভালো ফুটবলার এবং এই জেলার থেকেই এরা বেরিয়ে গেছিলেন, এই জেলা থেকেই এরা উন্নতি করেছিলেন।
তো বর্তমানে ফুটবল নিয়ে চর্চা হয়, একদম হয় না যে তা নয়। অন্যান্য খেলার মতন ফুটবল নিয়েও আজকাল খুব একটা একটা হচ্ছে চিন্তা। তো ডিএসএর উদ্যোগে কয়েকটা একাডেমিও চলছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে। ভালো কথা, চলা তো উচিতও। এবং রেগুলার এটার টুর্নামেন্টও হয় ডিএসএর আন্ডারে। কিন্তু একটা জায়গায় একটু খামতি রয়ে গেছে বলে আমিও মনে করি, যে ফুটবলটা দেখুন আসলে যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, তো বডি কন্ট্যাক্ট গেমে শক্তির ব্যাপারটা, শারীরিক বলের ব্যাপারটা চলে আসে। তো ন্যাচারালি শারীরিক বলের দিক থেকে দেখতে গেলে আমরা দেখি যে গ্রামেগঞ্জে যারা ছেলেমেয়েরা আছে তাদের শারীরিক বল একটু বেটার হয়, এবং এরা গ্রামেগঞ্জে খোলা মাঠে বেয়ার ফুটেড খেলছে, যথেষ্ট ভালো খেলছে, কিন্তু এরা সুযোগের অভাবে ডিস্ট্রিক্টে জেলায় আসতে পারছে না এবং প্রত্যন্ত অঞ্চলে পড়ে রয়েছে এরা, এবং ধীরে ধীরে এদের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি ফুটবলের ক্ষেত্রে গ্রামেগঞ্জে গিয়ে একটা টিম করে, ক্লিনিক করে, বাছাই করে এনে এই গ্রামেগঞ্জের ছেলেদেরকে যদি উপযুক্ত ট্রেনিং এবং দেওয়া হয়, উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচারটা এদেরকে দেওয়া হয়, আবারও অনেক দেবাশিস রায় এই জেলা থেকে বেরোবে, আবারও সতীশ দাস বেরোবেন, আবারও সাধন দাস অনেক বেরোবেন বলে আমি বিশ্বাস করি। দরকার শুধু একটু মনোসংযোগের। তো সেক্ষেত্রে এই যে গ্রামের ছেলের কথা বললেন, বা আমাদের শহরের অঞ্চলের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু এখন মোবাইল এডিক্টেড হয়ে গেছে, স্কুল পড়ুয়া বিশেষ করে। তো সেখানে এদের এই মোবাইল থেকে বেরিয়ে আসার জন্য মানে খেলার দিকে এদের ঝুঁক নেওয়ার মানে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? হ্যাঁ, দেখুন, এটা সত্যি কথা আপনার। আমি যদিও ভলিবলের ম্যানেজার ছিলাম, কিন্তু আমি বিগত 22 বছর আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আম্পায়ার, ক্রিকেটের আম্পায়ার, এবং আমি 2 বছর চুটিয়ে ক্রিকেট খেলেছি অভিযাত্রী ক্লাবের হয়ে, প্রথম ফার্স্ট ডিভিশন লিগে, তারপরে আম্পায়ারিংয়ে নেমেছি, তারপর আসাম ক্রিকেটের স্কোরার হয়েছি, আসাম ক্রিকেটের স্কোরার পাশ করেছি, এবং বিসিসিআইর ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতাও আমার রয়েছে আমার ঝুলিতে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ফুটবল বলুন, ক্রিকেট বলুন, বা অন্যান্য যে কোনো খেলা বলুন, বর্তমানে ছেলেরা যারা টিনেজার্স, এদেরকে মাঠমুখো করা বড় কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। মোবাইল এডিকশন একটা বিরাট ব্যাপার। তার মধ্যে আরও সমাজের নানান প্রলোভন আছে, যেটা আমাদের সময় ছিল না। অনেকগুলো ইজিলি অ্যাভেলেবল যে জিনিসগুলো আছে, সেগুলো কখনোই ভালো হতে পারে না। ইজিলি অ্যাভেলেবল কখনোই ভালো জিনিস হয় না, কারণ ভালো জিনিস খুব কষ্ট করে পেতে হয়। ইজিলি অ্যাভেলেবলদের দিকে এটা মানুষের চরিত্র যে সেদিকে মনটা যায়, এবং ছেলেমেয়েদের সেই দিকেই যেন চলে যাচ্ছে। আমরা খুব কম দেখতে পাচ্ছি যে সেই ইন্টারেস্টটা সকাল হলেই ব্যাট বল নিয়ে হাতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, এবং সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি মোবাইল নিয়ে বসে আছে কোথাও, বা ধরুন রেস্টুরেন্টে বসে আড্ডা হচ্ছে। এটা ভালো নয়, এটা সুন্দর হচ্ছে না জিনিসটা, এটা সমাজের জন্য মঙ্গল হচ্ছে না আমার মনে হয়। এগুলো এখন দায়িত্ব কিন্তু বড়দেরই, আমাদের মতন যারা আছেন আমাদের সকলেরই দায়িত্ব যে এদেরকে এই মাঠের ব্যাপারটা বুঝিয়ে মাঠের দিকে নিয়ে যাওয়া। কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে একটা পরিকল্পনা স্থির করা, এবং এই পরিকল্পনা করে এদেরকে আস্তে আস্তে এই মোবাইল এডিকশন থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে যাওয়া। কষ্টকর, এটা মুখের কথা যদিও, খুবই কষ্টকর ব্যাপার, কারণ এডিকশন তো একবারে চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলো থেকে বেরিয়ে এসে যদি এদেরকে নিয়ে আসতে হয় তাহলে কষ্ট করতে হবে। সেই আবার অভিভাবক এবং খেলাধুলার সঙ্গে জড়িত যারা আছেন, জেলা ক্রীড়া সংস্থা এবং সরকারের তরফ থেকে যারা জেলা ক্রীড়া আধিকারিকরা আছেন, তাদেরও এটা নিয়ে আমি মনে করি চিন্তা করা উচিত, কিভাবে এদেরকে মাঠে নিয়ে আসা যায়, কিভাবে এদেরকে আবার খেলার জগতে ফিরিয়ে আনা যায়, এই মোবাইল থেকে বের করে, রেস্টুরেন্ট কালচার থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে আসা যায়। এটা করা উচিত আমার মনে হয়। সকলে মিলে করলে কেন হবে না, নিশ্চয়ই হবে। অন্যান্য দেশে তো হচ্ছে, আমাদের দেশেও এটা নিশ্চয়ই হবে। আগে আমরা দেখেছি যে শ্রীভূমি জেলার মানে অতীতে করিমগঞ্জ জেলাতে জেলার গ্রামাঞ্চলে, শহর অঞ্চলে যেগুলো স্কুল ছিল সেখানে একটা ফুটবল প্রতিযোগিতা হতো। তো আজ এই খেলাগুলো কিন্তু প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে
মানে এই খেলাগুলোকে কীভাবে আবার এগিয়ে নেওয়া যায় সেটার ব্যাপারে আপনার কী মত? হ্যাঁ, এটা একদম সত্যি কথা। আমাদের টুর্নামেন্ট হতো, বড় বড় টুর্নামেন্ট হতো আমাদের জেলাতেই। আর.কে. জৈন নামের একটি বিশাল ফুটবল টুর্নামেন্ট হতো, যেটাতে দেশের এবং বিদেশের, বাংলাদেশ থেকে বিভিন্ন ভালো ভালো দল আসতো, পার্টিসিপেট করতো। এক সময় ছিল, কিন্তু আই থিঙ্ক 1994 পরে এটা আর অনুষ্ঠিত হয়নি। এরপর আর হলো না কেন তাও আমি জানি না, বা আদৌ হবে কি না সেটাও আমি জানি না। কিন্তু এই রকম টুর্নামেন্টের দরকার খুব বেশি করে আছে আমি মনে করি, কারণ এতে এক্সপোজারটা হয়। দেখুন, যদিও এটা ইন্টারনেটের যুগ, অনেকেই বিদেশি খেলা হোক বা বিদেশি কোচিং হোক, অনেকে দেখছে যাদের ইন্টারেস্ট আছে, কিন্তু দেখা আর প্র্যাকটিক্যালি করার মধ্যে অনেক তফাৎ। যদি আমরা এখানে এই যে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয়, এদের সঙ্গে যখন আমাদের লোকাল দলেরা খেলবে, তখন এই যে কম্পিটিটিভ মনোভাবটা ওদের মধ্যে আসবে, বা যে চ্যালেঞ্জগুলি ওরা ফেস করবে, সেটা ওরা প্র্যাকটিক্যালি অ্যাডপ্ট করতে পারবে। কিভাবে, কী টেকনিকে ফুটবলটা খেলা হচ্ছে, কোন ফরমেশনে বর্তমান ফুটবল চলছে, ফরমেশনটা কি হওয়া উচিত, হলে কতখানি মান উন্নয়ন হবে দলের, এইগুলি জিনিস এরা এই এক্সপোজার পাবে যদি আমাদের বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। আমাদের জেলায় আগে হতো। ইদানিংকালে যেভাবে আপনাকে বললাম যে 1994 থেকে আর.কে. জৈন বন্ধ আছে, এবং বড় ধরনের কোনো ফুটবল টুর্নামেন্ট খুব একটা হয়নি। তবে লাস্ট 2 বছর 2টি টিম এসেছিল বেশ কবছর আগে। আমি লোকাল ম্যানেজার ছিলাম, এই জন্য আমার মনে পড়ছে। একবার বাংলাদেশকে আনা হয়েছিল, বাংলাদেশ মোহামেডান স্পোর্টিং বোধহয়, আর একটা বোধহয় আইজলের একটা টিমকে এনে এখানে খেলানো হয়েছিল। যথেষ্ট ভালো খেলেছে ওরা, এবং লোকাল যারা ফুটবলার্সরা আছে, বাচ্চারা, ওরা দেখেছে ওদের উন্নতি হয়েছে, ওরা শিখেছে অনেক কিছু ওদের কাছ থেকে। এই জাতীয় জিনিস হওয়া উচিত। হলে তো বললাম তো, এটা যখনই ইন্টারাকশন হবে, আমাদের যেরকম আগে ছিল স্কুলে এক্সপোজার টোর ছিল, আমরা এক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, আরেক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, ওখানে খেলা, এগুলো ছিল। এগুলো কারণ কিছু না, কারণ হলো একে অন্যের যে গুণাবলীগুলি সেগুলি অ্যাডপ্ট করা। কি গুণ আছে ওদের, কি করছে, সেটা আরেকটা দল, আরেকটা স্কুল এটাকে নিচ্ছে, এটা তো কত ভালো কথা। তো শেষে এটাই ব্যাপার যে এই চিন্তাগুলো অভিভাবক এবং যারা জড়িত আছেন খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে, তাদের এগুলো নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতে হবে। কারণ সময়টা ভালো যাচ্ছে না খেলাধুলা যেন সেকেন্ডারি হয়ে দাঁড়িয়েছে, যেটা প্রাইমারি হওয়া উচিত ছিল। তো খেলাধুলা নিয়ে কিছু হয় না, এই মনোভাবটা এখনও বাবা মায়েদের মধ্যে রয়ে গেছে, যেটা থেকে বেরিয়ে আসতে হবে। খেলাধুলা নিয়েও অনেক কিছু হয়, এটাই অভিভাবকদের বুঝতে হবে, যে একটা ছেলেকে যদি সেই মতন, সেই মানের খেলা শেখানো যায়, তাহলে যথেষ্ট উন্নতি করতে পারে ও জীবনে, খেলা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে। এই ব্যাপারটা আমাদের অভিভাবকদেরও চিন্তা করতে হবে। হচ্ছে না একদম তা নয়, আজকালকার অভিভাবকরা অনেকটা বিপরীতধর্মী চিন্তা করছেন, ভালো লাগছে দেখে। অনেকেই বিপরীতধর্মী চিন্তা করছেন, খেলা হোক বা অন্যান্য হোক। আজকে আমাদের অঞ্চলে দেখুন, কোনো বাবা মা চিন্তা করতে পারতো না যে তার ছেলেকে ফ্যাশন ডিজাইনার বানাবে, কিন্তু আজকাল তো বানাচ্ছে, পাঠাচ্ছে। সেইভাবেই একটা বাবা মা চিন্তা করে না কেন যে আমার ছেলেকে আমি ফুটবলার বানাবো, আমি আমার ছেলেকে একটা ভলিবল প্লেয়ার বানাবো, আমি আমার ছেলেকে ক্রিকেটার বানাবো। এই চিন্তাধারা প্রত্যেকটা বাবা মার মধ্যে থাকলে উঠে আসবেই। 10 জন খেললে 2 জন বেরিয়ে আসবেই, যারা জাতীয় স্তরে দাপিয়ে বেড়াবে। না, তবে গেম টিচার ছিল আগে, প্রত্যেকটা স্কুলে কিন্তু একটা গেম টিচার ছিলেন। বর্তমানে কিন্তু গেম টিচার নেই কোনো স্কুলেই, আমি যতটুকু জানি। তো সেক্ষেত্রে এটা কি একটা অন্তরায় বলে মনে হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে? বিশাল অন্তরায়, একদম সত্য কথা। এটা খুব দুর্ভাগ্যজনক যে একসময় আমাদের স্কুলে স্পোর্টস টিচার ছিলেন, যাদেরকে বা ফিজিক্যাল বলা হতো, পিটিআই, এরকম ছিলেন। আমাদের অনেক প্রতিষ্ঠাতা পিটিআই আমাদের ডিস্ট্রিক্টেও আছেন, যারা রিটায়ার করেছেন। কিন্তু জানি না কোন এক অজানা কারণে বর্তমানে এই রিক্রুটমেন্ট আর হয় না। ফিজিক্যাল এডুকেশনের দিকে কোনো রিক্রুটমেন্ট নেই গভর্নমেন্টের। এডুকেশনের ক্ষেত্রে রয়ে গেছে কলেজে, কিন্তু প্রাইভেট কলেজে তারা তাদের মতো করে করছে। কিন্তু সরকারি স্তরে অ্যাপয়েন্টমেন্ট একেবারেই বন্ধ। কেন বন্ধ আমি জানি না। এই ব্যাপারটা যদি করা হয়, আবার একটা স্পোর্টস টিচারকে যদি ডেডিকেটেড স্পোর্টস টিচার একটা স্কুলে দেওয়া হয়, তাহলে সেই স্কুলের খেলাধুলার মান উন্নত হতে বাধ্য। তখন উনি ডেডিকেটেড ওয়েতে
বাঁচবেন, প্লেয়ার্সদের বের করে আনবেন, প্লেয়ার্সদের দেখবেন কে কী খেলা পারছে, কে কী খেলাতে পারদর্শী, সেটা উনি বেছে বেছে বের করতে পারবেন এবং দিনের শেষে লাভ হবে, জেলারই লাভ হবে, এরা বেরিয়ে আসবে। এটা খুবই দরকারি জিনিস আপনি বলেছেন, যেটা যে একটা স্পোর্টস টিচার প্রত্যেকটা স্কুলে দেওয়া অত্যন্ত নেসেসারি আমি মনে করি এটা। অ্যান্ড গভর্নমেন্ট শুড থিঙ্ক ওভার ইট। এটা আবার থেকে করা হোক, পিটিআই দেওয়া হোক, আর এটা একটা ভালো পদক্ষেপ হবে আমি মনে করি। এবং এতে মানসিকতা গড়ে উঠবে বলে আপনি মনে করছেন? নিশ্চয়ই মানসিকতা গড়ে উঠবে, মানে পড়াশোনার সাথে? হ্যাঁ, পড়াশোনার সাথে মানসিকতা গড়ে উঠবে। কারণ দেখুন, খেলাধুলা, দেখুন স্বামীজিই বলতেন যে ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপার আর একটা ফুটবল যদি সামনে রাখা হয়, তাহলে আমি ফুটবলটাকেই আগে তুলে নেব। কারণ দেখুন, শারীরিক সক্ষমতা থাকলে পড়াশোনাও হবে, আর খেলাধুলা তো ইন্টার্ন একটা মানসিকভাবে একটা ছেলে মেয়েকে উন্নত করে। ওর মস্তিষ্কে নানান রকমের উন্নতি হয়, মস্তিষ্কের উন্নতি হয়, চিন্তাধারা ভালো থাকে। খেলাধুলার মাঠে গেলে চিন্তাধারা ভালো থাকে। আমরা ছোটোবেলা বলতাম, যে ছেলে মাঠে যায় সে ছেলে অন্য কোনো বাজে চিন্তার দিকে যায় না। এটা কত বড় কথা, সত্যি কথা তো। একটা ছেলে যখন খেলাধুলা নিয়ে থাকবে বা একটা মেয়ে যখন খেলাধুলা নিয়ে থাকবে, ওর কাছে অন্য কোনো চিন্তা করার স্কোপ থাকবে না। এটা তো খুবই ভালো দিক। তো এটা তো সত্যি কথা। দিলে মানসিকতারও পরিবর্তন হবে, পড়াশোনারও উন্নতি হবে, খেলাধুলার পাশাপাশি পড়াশোনারও উন্নতি হবে। ঠিক কথা বলেছেন আপনি, এটা দেওয়া উচিত। স্পোর্টস টিচার একজন খুবই দরকারি জিনিস আমি মনে করি প্রত্যেকটা স্কুল কলেজে। এবং তখনই এই জেলার খেলার উন্নতি ঘটবে বলে মনে করছেন? একমাত্র তখনই এই জেলার উন্নতি ঘটবে। কারণ খেলাধুলা তো ওই তো বললাম আপনাকে, তৃণমূল স্তর থেকে বেছে এনে বা খেলা আলটিমেটলি গিয়ে একটা দল বেরোয়, একটা ভালো প্লেয়ার বেরোয়। তৃণমূল স্তর মানে স্কুল, সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, খেলার ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো হয়, তাহলে জেলার ইনফ্রাস্ট্রাকচার ভালো হতে বাধ্য। কিন্তু যদি তৃণমূল স্তরে এই গণ্ডগোল থাকে, তাহলে তো সামনে গিয়ে আর কোনো ভালো জিনিসের আমরা আশা করতে পারি না। কারণ হবে না, এটা তৃণমূল স্তর থেকেই দেখতে হবে। তো স্কুল এটার জন্য তো বেস্ট প্লেস আমি মনে করি। স্কুল লেভেল থেকে একটা টিচার যদি ডেডিকেটেড ওয়েতে ছেলে মেয়েদের ট্রেনিং দেন, দ্যাট উড বি মাচ বেটার আমি মনে করি। তো এতে সুস্থ একটা প্রজন্ম বেরিয়ে আসবে আগামীতে? অবশ্যই একটা সুস্থ প্রজন্ম বেরিয়ে আসবে, একটা ভালো প্রজন্ম বেরিয়ে আসবে, যাদের চিন্তাধারা অনেক উন্নত হবে, যারা সমাজের ভালো মানুষ হবে এবং ভালো দিকটা চিন্তা করবে, দেশের মঙ্গল হবে আলটিমেটলি। নিশ্চয়ই, এটা তো সত্যি কথা। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।